পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যরাতে বাংলাদেশের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছেন নরেন্দ্র মোদী ভারত সরকার। সকালেই সেনাপ্রধান যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের মানুষ পুশিন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রাণহানি ঘটতে পারে 12 কোটিরও বেশি মানুষের, যেখানে পাকিস্তান বলছে এটা যুদ্ধের অঘোষিত সূচনা। কিভাবে রাতের আধারে এই হামলা চালিয়েছে ভারত, সে বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। যে পাকিস্তানের পাশাপাশি ভারত বাংলাদেশের সাথেও শত্রুতা শুরু করেছে। হঠাৎ করেই পুশিন শুরু করেছে বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে। খবর পাওয়া যায় গতকাল রাতে মানে বাংলাদেশ সময় আনুমানিক 3টা থেকে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশে এই মুহূর্তে রাত্র 9টা, প্রায় 15 ঘন্টার এই যুদ্ধে রাইট নাও যে তথ্যগুলো এসেছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 26 জন নিহত হয়েছে। বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন উঠছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত পাকিস্তান টান টান উত্তেজনা, তাদের মধ্যে যুদ্ধ লেগে গেছে। প্রিয় দর্শক, তাদের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যরাতে আমাদের বাংলাদেশের উপর হামলা করেছেন ভারত। প্রিয় দর্শক শ্রোতা, ভারত চাচ্ছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাতে। এই জন্য মধ্যরাতে ভারত বাংলাদেশের উপর হামলা করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পয়েন্টে। প্রিয় দর্শক মণ্ডলী, এইদিকে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগিয়ে দিবে ভারত। সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে আজকে গতকালকে রাত্র থেকে আজকের এই পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধে কার কেমন ক্ষয়ক্ষতি হলো সেটার একটা পরিসংখ্যান দিচ্ছি। তবে এখানে কিছু ক্ষতি হয়েছে যেগুলো কখনো কোনোভাবেই পূরণ করা সম্ভব না, সেগুলো হচ্ছে মানুষের জীবন। তবে এ পর্যন্ত সারাদিন যাবত আপনারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স পাচ্ছেন, তাই না? কেউ কেউ বলছেন যে তুমি গুজব ছড়াচ্ছ, কেউ কেউ বলছেন যে ভাই তোমরা বানায়া কথা বলতে। দেখেন, প্রত্যেকটা নিউজ যখন দুই দেশের আলাদা আলাদা সামরিক বাহিনীর প্রেস ব্রিফিং হয় অথবা তাদের মন্ত্রী এমপিরা বক্তব্য দেয়, সেগুলো থেকে কিন্তু গণমাধ্যমে নিউজ আসে। দিন শেষে ওই তথ্যগুলা কোনো কিছু হয়তো আবার নতুন করে অ্যাড হচ্ছে, কোনো কিছু বাতিল হচ্ছে। যাই হোক, গতকাল রাতে মানে বাংলাদেশ সময় আনুমানিক 3টা থেকে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশে এই মুহূর্তে রাত্র 9টা, প্রায় 15 ঘন্টার এই যুদ্ধে রাইট নাও যে তথ্যগুলো এসেছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 26 জন নিহত হয়েছে। বাট গণমাধ্যমে কোথাও 70 আসছিল, কোথাও 45 আসছে, আরো বিভিন্ন তথ্য আসছে। কিন্তু ফাইনালি আন্তর্জাতিক গণমাধ্যম এপি যে বার্তা সংস্থা, তারা যে তথ্যটা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক হতে পারে, কারণ আমাদের দুই দেশের গণমাধ্যম যার যার মতো করে ফুলাইয়া ফাফাইয়া নিউজগুলো দিচ্ছে। অপরদিকে ভারতেও আজকে নিহত হয়েছে 10 জন, 3 জন আর 10 জন, 13 জনের কথা শুনছিলাম। এখন ফাইনালি লাস্ট আপডেট হচ্ছে ভারতের নিহত হয়েছে 10 জন পাকিস্তানের আর্টিলারি হামলায়। নাম্বার 2, আহত হয়েছে কয়জন? পাকিস্তানের আহতের সংখ্যা হচ্ছে 46, মানে 46 জন। আর ভারতে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তবর্তী জম্মু কাশ্মীরে যে আর্টিলারি হামলা চালিয়েছে, সেই আর্টিলারি হামলায় আহতের সংখ্যায় পাকিস্তান থেকে ভারতে বেশি, সেটা হচ্ছে 48, মানে 2 জন বেশি। যুদ্ধ বিমান দুই দেশের খুবই এক্সপেন্সিভ এক একটা জিনিস, হাজার হাজার কোটি টাকা এক একটা জিনিসের দাম। ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এগুলো এখন শতভাগ সত্য কন্টেন্ট, এটা পাওয়া গেছে তথ্য, যে 5টা যুদ্ধ বিমানের মধ্যে রাফাল 3টা এবং ফ্রান্স ও রাশিয়ার এই টোটাল 5টা যুদ্ধ বিমানের মধ্যে রাফাল হচ্ছে 3টা, MiG-29 এবং সুখোই রাশিয়ার তৈরি আপনার 5টা যুদ্ধ বিমান। অপরদিকে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয় নাই। এটার একটা কারণ হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমাতে প্রবেশ করে নাই, আর ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করছে, যার কারণে পাকিস্তান তাদের যুদ্ধ বিমানগুলো ধ্বংস করতে পারছে ভারতের। এখন পাকিস্তানের যুদ্ধ বিমান যদি ভারতে যায়, অভিযান চালায়, সেখান থেকে আবার সুস্থ ভূপাতিত হইয়া না হইয়া ফিরতে পারে কিনা, তখন হয়তো এটা র্যাঙ্কিংটা বোঝা যাবে। এরপরে হচ্ছে ড্রোন, এটাও সেম, যে ভারত পাকিস্তানের ড্রোন হামলা চালিয়েছিল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি। তো সেই ক্ষেত্রে যেই ড্রোনটা ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে, পাকিস্তানের সেনাবাহিনী সেই ড্রোনটাকে ধ্বংস করে দিয়েছে। আর বিপরীতে যেহেতু পাকিস্তান ভারতে কোনো অভিযান চালায় নাই এখনো, ড্রোন অভিযান, তো সেই ক্ষেত্রে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। নাম্বার 5, যে সামরিক সদর দপ্তর বা ব্রিগেড সদর দপ্তর, যেগুলো সেনাবাহিনীর চৌকি হিসেবে চিহ্নিত থাকে, পাকিস্তানের সদর দপ্তর ধ্বংস করতে পারেনি ভারত। এটা এমন না যে ইচ্ছা করে পারে নাই বা ইচ্ছা করে করে নাই। যখন পাকিস্তানে ভারত হামলা চালিয়েছে, পাকিস্তান পাল্টা রিয়াকশনে নগদে ভারতীয় সেনাবাহিনীর যেটা ব্রিগেডের সদর দপ্তর ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, ভারতেরও বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট ক্ষয়ক্ষতিটা, এটার হিসাবটা এখনো সামনে আসে নাই। তবে এই টোটাল হিসাবের মধ্যে যেটা হয়েছে যে পাকিস্তানের মানুষ বেশি মারা গেছে। এখন রাইট নাও পাকিস্তানের অবস্থান কি? পাকিস্তান বলছে তারা পাল্টা অভিযান চালাবে, এমনকি বড়সড় আয়োজনও করছে। আর এই অভিযানের প্রেক্ষিতে ভারতের অবস্থান কি, পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছি। ভালো। পাকিস্তানের পাশাপাশি ভারত বাংলাদেশের সাথেও শত্রুতা শুরু করেছে।
হঠাৎ করেই পুশিন শুরু করেছে বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে। খবর পাওয়া যাচ্ছে যে সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতার উঠিয়ে বা সরিয়ে কেটে সেখান থেকে পুশিন করাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা পার্বত্য এলাকা এবং অন্যান্য সীমান্ত অঞ্চল থেকে খবর পাওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন, ভারত থেকে এভাবে পুশ ইন সঠিক নয়। দর্শক, এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে একটা জাতীয় নিরাপত্তার উপর একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে পুশ ইন। আগে পুশ ব্যাক, মানে বাংলাদেশের কোনো লোক যদি যেত তাহলে তাদেরকে ফেরত পাঠানোটা ছিল পুশ ব্যাক, এখন পুশ ইন, অর্থাৎ ধরে ধরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, মুসলমান এবং অন্যান্য পাহাড়ি গোষ্ঠীকে তারা পুশ ইন করাচ্ছে, বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এবং লাগাতার ভাবে এই ঘটনাটা শুরু করেছে। যখন পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে একতরফাভাবে ভারত, সেই সুযোগে সেই পরিস্থিতিকে, অর্থাৎ ভারত একটা পরাক্রমশালী দেশ, এটি হয়তো প্রমাণ বা এই সুযোগটা নিচ্ছে। সবার ধারণা যে ভারতকে এই সময় সবাই ভয় পাবে এবং ভারত যা খুশি তাই করবে। খলিলুর রহমান বলছেন, ভারত থেকে এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান এই মন্তব্য করেন। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের পুশ ইন করার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটা কেস আলাদাভাবে পরীক্ষা করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের দেশের নাগরিকদের যদি কেউ হয়ে থাকেন আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের আমরা গ্রহণ করব, তবে এটা ফর্মাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পররাষ্ট্র সচিব পরিবর্তন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেরকম কিছু হলে আপনারা তো জানবেনই। প্রসঙ্গত, আজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে 66 জন ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরো 36 রোহিঙ্গাকে পুশ ইন করার খবর পাওয়া গেছে। দর্শক, বুঝতেই পারছেন ভারত এখন সর্বগ্রাসী আচরণ করছে। ইতিমধ্যে সমস্ত বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তাদের অনুরোধ উপেক্ষা করে ভারত গত রাতে, গভীর রাতে যখন নাকি লোকজন ঘুমিয়েছিল, ঠিক সেই সময় হামলা করেছে বিভিন্ন মসজিদে, বিভিন্ন বাসা বাড়িতে। তার ফলে নারী, পুরুষ, শিশু অনেকেই মারা গেছেন। ইতিমধ্যে 36 জন, অনেকে বলছেন 72 জন মারা গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যাচ্ছে না। দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা করেছে। আর ভারতের যে সমস্ত যুদ্ধ বিমান তারা হামলা করার উদ্যোগ নিয়েছিল তাদেরকে সীমান্তেই রুখে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। কিছু পাইলট আহত হয়েছেন, কিছু পাইলট নিহত হয়েছেন আর কিছু পাইলট আটক হয়েছেন। এই সমস্ত খবরাখবর বিচ্ছিন্নভাবে সারাদিন জুড়ে যখন এই খবরগুলো নিয়ে সারা বিশ্বের উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা, ঠিক সেই সময় বাংলাদেশে পুশ ইনের এই খবর পাওয়া গেল। নতুন এক ধরনের যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা বাংলাদেশকে তারা দেখানোর চেষ্টা করছে। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন তুমুল অবস্থা বিরাজ করছে, বলতে গেলে যুদ্ধ বেঁধেই গেছে, সেই মুহূর্তে বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন উঠছে। কারণ হচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে একদিকে ভারত থেকে বাংলাদেশি বলে বিভিন্ন জনকে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, অন্যদিকে আবার সরকারের কোনো উপদেষ্টা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা উচ্চারণ করছেন। কি কারণে? পুশ ইনের কথা যদি বলি, সেটি হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটি বলেছেন যে ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি, দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টি ব্যাখ্যা চাওয়া হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত। ডক্টর খলিলুর রহমানের অন্তত এই মন্তব্যটি আমরা সমর্থন করতে চাই। অবশ্যই তিনি ফরমাল কথা বলেছেন এবং তিনি বলছেন যে প্রতিটি পুশ ইনের ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 24 ঘন্টায় শতাধিক মানুষকে পুশ ইন করা হয়েছে এবং এই তথ্য তিনি পেয়েছেন বিজেপির মাধ্যমে। কুড়িগ্রাম সীমান্ত থেকেই বিজেপি জানাচ্ছে যে 30 জনকে একদিনেই পুশ ইন করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে এবং বিএসএফ সদস্যরা তাদেরকে বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে। এই সব খবরের ভিত্তিতে ডক্টর খলিলুর রহমান যেটি তার কনক্লুশনে বলছেন যে আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, যদি প্রমাণ হয় যে তারা বাংলাদেশের নাগরিক আমাদের গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় পাঠাচ্ছে সেটি সঠিক কোনো পদ্ধতি নয়। এই অবস্থা ভারত যেহেতু করছে, নিশ্চয়ই আমরা মনে করতে পারি ভারতের উস্কানি নানানভাবে থাকতে পারে। আর এ কথা তো সত্য, আরও আগে থেকেই বলে আসছি, ভারত নানান ধরনের পদক্ষেপ নেবে বর্তমান সরকারকে নাজেহাল করতে এবং ভারতের এই যে উস্কানি, সেই উস্কানিতে আরও ঘি ঢেলে দেওয়া হচ্ছে কিনা আমাদের
সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে অথবা সাবেক ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে সে বিষয়ে আমরা এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি, এবং এ কথা তো স্পষ্ট যে এখান থেকেও নানান ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। এদিকে নতুন করে যে রাতে ভারত পাকিস্তানের উপর হামলা চালালো, তার পরদিনই অর্থাৎ বুধবারই সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ফেসবুকে কি লিখলেন যে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। একই সাথে জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন, তিনি ঐক্যের বার্তা দিলেন। একইভাবে তিনিও মন্তব্য করলেন যে সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাকতালীয়ভাবে একই দিনে জাতীয় নাগরিক কমিটির এনসিপির আর এক শীর্ষ নেতা, প্রভাবশালী নেতা সার্জিস আলম, তিনিও একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায়। তিনি কি লিখছেন? তিনি বলছেন যে মাতৃভূমির নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন। এই কথাগুলো একযোগে তাদের সবার এইভাবে উচ্চারণের কারণটি কি? বিশেষ কিছু ঘটতে যাচ্ছে যে আশঙ্কাগুলো আমরা নানান পর্যায় থেকে গুঞ্জন আকারে শুনছি, বা বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। এর আগে যদিও তাদের অনেকেই, যাদের নামগুলো বললাম তাদের অনেকেই, তার বাইরেও আমি যে তথ্য উপদেষ্টা বর্তমান মাহফুজ আলম, তার কথাও যদি বলি, সরাসরি তো বলেছেন যে 7 সিস্টার দখল করতে হবে। ভারতের মধ্য থেকে যেমন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে, আমরা সেগুলোর প্রতিবাদ করছি। আবার আমাদের এখান থেকেও যারা এই ধরনের কথাবার্তা বলছেন, আমরা সেগুলোর প্রতিবাদ করছি। মানুষ আতঙ্কিত হচ্ছেন, আশঙ্কায় উদ্বিগ্ন হচ্ছেন। সেই ধরনের কথা এই মুহূর্তে বলা না হলেও একযোগে সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হচ্ছে। এর কারণটি কি? আমাদের প্রধান উপদেষ্টা, সরকারের শীর্ষ ব্যক্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও তো যুদ্ধের প্রস্তুতির কথা বললেন। কদিন আগে নৌবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি গিয়ে এই ধরনের কথা বললেন। এখন বিষয় হচ্ছে যুদ্ধের প্রস্তুতির কথা প্রত্যেক সরকারের প্রধানই, প্রত্যেক রাষ্ট্রপ্রধানই সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে গেলে মন্তব্য করে থাকে। কিন্তু অনেকের মতে প্রধান উপদেষ্টা ওই দিন যে কথাগুলো বলেছেন, সরাসরি তো যেটাকে লিঙ্ক করে বললেন যে ঘুম থেকে উঠেই মনে হয় এই বুঝি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, অতএব আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি নিশ্চয়ই অহেতুক এই মন্তব্যটি করেননি, বা অহেতুক কোনো মন্তব্য করার মতন ব্যক্তি তিনি নন, কিংবা সেই ধরনের কোনো পদেও তিনি নিশ্চয়ই নেই যে যেমন একটি বক্তব্য করে দিলাম। যেহেতু ভারত পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন, সেই জায়গা থেকেই আমরা তখন থেকে মন্তব্য করছি এগুলো কোনো উস্কানিমূলক বক্তব্য, নাকি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে ভারত অ্যাটাক করবে, ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে, আমরা এগুলো কিছুই জানি না। তবে আমরা আশঙ্কা করতে পারি, আমরা আতঙ্কে উদ্বিগ্ন হতে পারি। আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আরও অনেকেই এ ধরনের মন্তব্য করে যাচ্ছেন, এবং অনেকে বলেন যে একটা যুদ্ধের প্রয়োজন আছে বাংলাদেশে এই মুহূর্তে অনেকের জন্য, যার যার স্বার্থের জায়গা থেকে এই যুদ্ধটা খুব প্রয়োজন, যার বলতে বিশেষ একটি গোষ্ঠীর। আমরা জানি না সেই দিকে ভারত নিয়ে যাচ্ছে নাকি আমরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশকে আক্রমণের জন্য। এগুলো হিসেব করলে অনেক কিছুই মিলে যায়। বাংলাদেশের সামনে আসলেই কোনো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে কিনা সেটি ভেবে প্রতিটি মানুষ উদ্বিগ্ন। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে নতুন করে আমি কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশেও যুদ্ধ শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার কিন্তু মহা বিপদে পড়বে, এর জন্য দায়ী থাকবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার। যাই দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? বাংলাদেশকে এখন সুরক্ষা দেওয়ার জন্য সেনাপ্রধানের কি করা উচিত? দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।